নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচার্য জার্নালিস্ট ইউটিউব চ্যানেল। আমাদের মধ্যে উপস্থিত আছেন সুকৃতি রঞ্জন বিশ্বাস। আমি সুকৃতিবাবু আপনাকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে এখন যে সমস্যাটা সারা দেশ জুড়ে হইচই হচ্ছে এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকার, সেইটা নিয়ে সুকৃতিবাবু দীর্ঘদিন ধরে নাগরিকত্ব নিয়ে এবং এই বিষয়টা নিয়ে আলোচনা করছেন। নিজের ইউটিউব চ্যানেল আছে এসআরকে মুক্তি, সেখানে বলছেন। এবং উনি সম্প্রতি রাহুল গান্ধীর সাথে দেখা করেন। সুকৃতিবাবুর পরিচয় এর আগে আমরা আমাদের একটি ইউটিউবে উনি ইন্টারভিউ দিয়েছিলেন। উনি নিজে উদ্বাস্তু আন্দোলনের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত। বাঙালি উদ্বাস্তুদের যে সংগঠন, তা জয়েন্ট অ্যাকশন কমিটির উনি প্রেসিডেন্ট। এবং বিভিন্ন জায়গায় বনগাঁ, বাগদা, গাইঘাটা, চাঁদপাড়া উনি নিয়মিত সভা করে যাচ্ছেন। এবং এই ব্যাপারে একটু বিস্তারিত জানতে চাইব ওনার কাছে। প্রধানমন্ত্রীর ভাষণ থেকে শুরু করে যে আজকে যে বিজেপি যে কথা বলছে, যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে পূর্ববঙ্গ থেকে আগত হিন্দু শরণার্থীরা সকলেই যেন ভোটার তালিকায় তাদের নাম থেকে যাবে, কিন্তু বিষয়টা বোধহয় সেটা নয়। এবং একাধিক বিজেপির যারা জনপ্রতিনিধি আছেন, বিধায়ক আছেন, বা যারা সংসদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন লোকসভা সিটে, তাদেরও নাগরিকত্ব নিয়ে নানা প্রশ্ন রয়েছে। এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় যখন এনডিএতে ছিলেন, এই বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন, পার্লামেন্টে তুলেছিলেন, অথচ তার স্ট্যান্ড এখন পুরোপুরি ঘুরে গেছে। এই সামগ্রিক বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। সুকৃতিবাবু, প্রথমেই আপনাকে যেটা জানতে চাইছি যে এসআইআর নিয়ে বিহারে যেটা হলো, এবং শেষ পর্যন্ত ইলেকশন কমিশনের মুখে চুনকালি পড়লেও জ্ঞানেশ কুমার গুপ্তা যেভাবে শাসক দলের একেবারে তাবেদারি করা শুরু করেছেন এবং তারপরে বলেছেন বাংলায় কবে এসআইআর হবে সেটা আমরা সময় মতো জানাবো, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আলটিমেটলি এটা যে রাহুল গান্ধী থেকে শুরু করে বিরোধী দলেরা এটাকে নাগরিকত্বের প্রশ্ন তুলে ধরছে এবং বলছে নাগরিকত্ব নিয়ে এটা একটা বিরাট প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। এবং আপনি নিজেও রাহুল গান্ধীর সাথে পার্লামেন্টে গিয়ে কদিন আগে দেখা করেছিলেন। আপনি যদি সেই ব্যাপার থেকে একটু আলোকপাত করে শুরু করেন। প্রসূন বাবু, আপনাকে নমস্কার। দেখুন, এসআইআর নিয়ে যেটা হচ্ছে ইয়েতে বিহারে, এবং রাহুল গান্ধীও ভোটার তালিকা নিয়ে যে সমস্ত অভিযোগ করেছেন, আমিও শুনেছি, আপনারাও চিফ ইলেকশন কমিশনের বক্তব্য শুনেছেন। আসলে রাহুল গান্ধী যেগুলো অভিযোগ করেছেন, যে কোনো সাধারণ মানুষ যারা আমরা অত আইন বুঝি না, তারা এটা বুঝতে পারছি যে ভোটার তালিকায় কারচুপি হয়েছে, বহু ভুয়ো ভোটারের নাম ভোটার তালিকায় উঠেছে। নাহলে এক কামরার ঘরে 80টা ভোটার, এরকম আরো অনেকগুলো আছে, 80টা না হলেও 40টা, এরকম এক একটা বাড়িতে। এখন নির্বাচন কমিশনের, আমি সাধারণ বুদ্ধিতে বুঝি যে অভিযোগ যখন হয়েছে তখন নির্বাচন কমিশনের উচিত ছিল বিষয়গুলো খতিয়ে দেখা, কিন্তু তিনি নানা টেকনিক্যাল প্রশ্ন, আইনের প্রশ্ন তুলে আসলে এই ব্যাপারটা যেভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, তাতে দেশের মানুষ আরো বেশি পরিষ্কারভাবে বুঝতে পারছেন যে শাসক দলের সাথে নির্বাচন কমিশনের একটা অশুভ আঁতাত এই ভোটার তালিকা নিয়ে হয়েছে। মহারাষ্ট্র থেকে এই অভিযোগটা শুরু হয়েছিল, চলছে। এবং এখন এসআইআর এর নামে যেটা হচ্ছে, এসআইআর এর নামে ধরুন এর আগেও স্পেশাল ডিভিশন হয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়েছিল, সে সময়ও ভোটার তালিকা থেকে বেশি সংখ্যক নাম বাদ পড়েছিল, যেটা আমরা দেখেছি 24 লাখ 28 লাখ। বিহারের ক্ষেত্রে সেইটা এখন বলছে 65 লাখ। আলটিমেটলি কত দাঁড়াবে আমরা জানি না, বাড়বে না কমবে যখন এটাকে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। ডাউটের তালিকাতেও প্রায় 50 লাখ মতো নাম আছে। ডাউট ভোটার, ডাউটে বিহারের যে ডাউট, ওই নামের পাশে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া, যেটা বিএলও করেছে, সেগুলো তো 65 লাখ মতো বলছে। যাই হোক, এইগুলো যাই হোক, সেটা ঠিক মতো
হবে না বলেই নির্বাচন কমিশনের একটা একপেশে যে মনোভাব, তাতে বোঝা যাচ্ছে শাসক পার্টিকে একটু সুবিধা দেওয়ার জন্য তারা চেষ্টা করছেন। যাক, এবার বিরোধীরা শুরু থেকে সেটা নিয়ে লড়াই করছেন। আলটিমেটলি কোথায় গিয়ে দাঁড়ায় এই লড়াই, যদি একটা সুষ্ঠু ভোটার তালিকা হয়, ত্রুটি মুক্ত ভোটার তালিকা হয়, সেটা আমরা নিশ্চয়ই স্বাগত জানাবো। কিন্তু আমাদের যেটা জানা গেল না, সাংবাদিক সম্মেলনও প্রশ্ন উঠেছিল যে বিদেশি কতজনের নাম সেখানে পাওয়া গেল, এইটা ঠিক পরিষ্কার হলো না। তো এখন আমরা তো অপেক্ষা করছি যে আমাদের পশ্চিমবঙ্গের বিষয়টা, কারণ পশ্চিমবঙ্গে মূল বিষয়টা দাঁড়াবে এই বিদেশি ভোটার নিয়ে যে সমস্যা। আর আপনারা তো বুঝতেই পারছেন, এখনো নির্বাচন কমিশন বলছেন যে তারা সংবিধানের 326 ধারার উপরই স্টিক করে থেকে বলছেন যে নির্বাচন কমিশন ভোটার এই নাগরিককে নয়, সেটা তারা ডিটেক্ট করবে, সেটা পরীক্ষা নিরীক্ষা করবে। এখন এই প্রক্রিয়াটা খুব গোলমেলে। দেখুন, আমাদের দেশের অনেকেই জিজ্ঞেস করছেন, আপনারা সাংবাদিক মানুষ, আপনাদের কাছেও জিজ্ঞেস করছেন যে আসলে নাগরিকত্বের প্রমাণটা কি, নাগরিকত্বের প্রমাণটা কি। ধরুন এই দেশে যদি সুকৃত, 1 মিনিট, আমাদের নাগরিকত্ব নিয়ে আগে একটা আলোচনা করি। আমি একদম স্পেসিফিক্যালি আসতে চাই যে আমার কাছে বহু লোক জানতে চাইছে, আমার ইউটিউব চ্যানেলে অন্ততপক্ষে 50 জন প্রশ্ন করেছে, স্যার এসআইআর হলে কি করব, কি কাগজ দিতে হবে। আর আপনি নিজেই যেভাবে বলছেন যে যারা পূর্ববঙ্গ থেকে আসা উদ্বাস্তু, তাদের ফাইনালি তারা কত কাগজ দিতে পারবে, এই বিষয়টা যদি একটু আলোকপাত করেন। রাহুল গান্ধীর সাথে আপনারা কি অভিযোগে দেখা করেছিলেন সেটা যদি একটু বলেন দর্শকের জন্য। দেখুন, আমাদের দেশের, আমরা পছন্দ করি আর না করি, আমাদের দেশের একটা নাগরিকত্ব আইন আছে। আইনটা যতক্ষণ আছে ততক্ষণ যদি শাসকরা সেইটাই কার্যকরী করতে চায়, সেখানে তো আইনত কিছু বলার থাকে না। আমরা এই নাগরিকত্ব আইন নিয়েই আমাদের আপত্তি আছে। আমরা বরাবর বলছি যে এখনকার যে নাগরিকত্ব আইন আছে, সেইটা বহিরাগত মানুষ যারা, মানে দেশভাগের শিকার হয়ে যারা উদ্বাস্তু হয়ে এসেছেন, তাদের একদম বিরুদ্ধে। কারণ এখানে বহিরাগত যারা এসেছেন, পরিষ্কার বলা আছে যে তাদের একমাত্র নাগরিকত্ব পাওয়ার উপায় হচ্ছে আবেদন করে নাগরিক হওয়া। কিন্তু আমি জাস্ট রাহুল গান্ধীর কাছে আপনারা এই নাগরিকত্ব নিয়েই তার মানে গেছিলেন। আমরা নিশ্চিতভাবেই আমরা বলেছি যে যে যাই বলুক, আলটিমেটলি উদ্বাস্তুরা বিপদে পড়বে। এখন দেখুন সেইটাই হলো, কারণ সুপ্রিম কোর্টও বলছে ভোটার কার্ড, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। রাহুল গান্ধী কি বলছে? না, আমি যেটা বলছি, আমরা এই কথাটাই বলেছি রাহুল গান্ধীকে, বা রাহুল গান্ধীর কাছে যে চিঠি লিখেছি সেখানে আমরা যেটা বলেছি যে যাই বলা হোক, যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে ভোটার কার্ড আধার কার্ড থাকলে নাগরিক, বা যে দাবি করুক না কেন, আলটিমেটলি যদি আইন মাফিক যদি হয় তাহলে তো সেখানে কিছু বলার থাকবে না। ফলে আইনটা যদি না পাল্টানো হয়, বর্তমানে যে আইন আছে সেই আইনে তো উদ্বাস্তুরা সত্যি বেনাগরিক হয়ে যাবে। এখন সেইটা কতটা কিভাবে কার্যকরী হবে, এইটাই তো হচ্ছে প্রবলেম। আমরা তো এই আশঙ্কার মধ্যে আছি, কারণ এখনকার যে নাগরিকত্ব আইন আছে তাতে বহিরাগত মানুষকে আবেদন করেই নাগরিক হতে হবে, তার অন্য কোনো দ্বিতীয় পথ নেই। এখন যারা এসেছেন পূর্ববঙ্গ থেকে, পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশ, তারা কতজন বলুন তো দেখি এখানে ওখান থেকে এসে অ্যাপ্লাই করে নাগরিকত্ব নিয়েছেন? নেননি। এখন নেননি মানে কি, যখনই এসেছে তখন যদি এইটা নিয়ে কড়াকড়ি করতো তাহলে তো মানুষ আইদার নাগরিকত্ব নিত, না হলে তারা এখানে আসতো না, কিছু একটা হতো। তাদের কিছুই বলেনি, 50 বছর পরে এখন বলছে যে তোমরা বেনাগরিক। তাই এখন যেভাবে, এখন যদি আইনে বেনাগরিক বলে তাহলে তো ফিরে যাওয়ার উপায় নেই। তাহলে তো এখন উচিত, আমরা যেটা রাহুল গান্ধীকেও বলছি, সমস্ত রাজনৈতিক দলকে বলছি, তাহলে উচিত হলো নাগরিকত্ব আইনটা চেঞ্জ করে এই যে লোকগুলো এখানে আছে তাদের যে ডিফ্যাক্টো লিভিং এক্সিস্টেন্স, যেটা এইটাকে রেগুলারাইজ করা, এইটাকে তাদের নাগরিক হিসেবে ঘোষণা করা। এই যে আমরা সিপিএম পার্টিকে বুঝিয়েছিলাম, আমি একটুখানি বলি, সিপিএম পার্টিকে বুঝিয়েছিলাম, সেখানে সুজন বাবু ছিলেন, সেখানে সেলিম সাহেব ছিলেন,
আমরা কংগ্রেসের অধীর বাবুকে বলেছি, আলটিমেটলি দায়িত্ব দিয়েছিলেন প্রদীপ ভট্টাচার্যের উপরে, আমরা তাদেরও বুঝিয়েছি এবং তারা একমত হয়েছেন। আমি গত 12ই এপ্রিল এই শুভঙ্কর সরকারের সঙ্গেও দেখা করেছি, সেখানে বলেছি, সব সমস্যাটা বুঝিয়ে বলেছি যে আলটিমেটলি একটা নাগরিকত্ব আইনটা সংশোধন না করলে কি এখানকার ভূমিপুত্র কি উদ্বাস্তুরা তারা এই যে কাগজ দেখানোর যে গোলক ধাঁধা এইটাতে সমস্যায় পড়বেন। এবং আলটিমেটলি আপনারা জানেন যে কংগ্রেস সিপিএম স্টেটের, কংগ্রেস সিপিএম এবং আমরা সংবিধান বাঁচাও মঞ্চ আমরা জয়েন্ট কনফারেন্স করেছিলাম কলকাতা প্রেস ক্লাবে। সেখানে তারা দাবিটা একটাই দাবি ছিল, দাবিটা হলো যে যারা স্থায়ীভাবে বসবাস করে ভারতবর্ষে তাদের নাগরিক হিসেবে ঘোষণা করে একটা আইন তৈরি হোক, তারপরে তুমি তাদের জাতীয় পরিচয়পত্র দিয়ে দাও, এনআরসি করো, বর্ডার সিল করে দিয়ে এগুলো করো, হয়ে গেল এগুলো, তারপরে তুমি বর্ডার খুলে দাও, মানুষ আসবে, এখন থেকে নাগরিক আইন অনুযায়ী তারা নাগরিক হবে। এইটা না করলে এই যে 148 কোটি, ধরুন 150 কোটি লোক হলে 148 কোটি ভূমিপুত্র, তো ভূমিপুত্ররা কি দেখাবে? কজনের বার্থ সার্টিফিকেট আছে? বার্থ সার্টিফিকেট না থাকলে তখন হবে অল্টারনেটিভ কাগজ, এবং সে অল্টারনেটিভ কাগজ কোনো অফিসার মানবে, কোনো অফিসার মানবে না, কারণ এর কোনোটাতেই তো নাগরিকত্ব প্রমাণ হয় না, অ্যাকচুয়ালি নাগরিকত্ব প্রমাণ হয় না। স্কুল সার্টিফিকেট কি করে নাগরিকত্ব প্রমাণ হয়? বাংলাদেশ থেকে একটা ছেলে এলো, ক্লাস 8-এ ভর্তি হলো, স্কুল ফাইনাল পাস করলো, সে আসলে কিন্তু তার জন্ম বাংলাদেশে, তাহলে এই সার্টিফিকেট থেকে কি বোঝা যায় যে এখানে জন্মসূত্রে নাগরিক? একজনে একটা কি বলে লাইসেন্স করলো, সে তো অ্যাপ্লাই করে এটা ওটা দিয়ে লাইসেন্সটা পেয়ে গেল, তাহলে কি প্রমাণ হয়? আর এখন তো ভোটার কার্ড, আধার কার্ডের কথা তো বলেই দিয়েছে, ভোটার কার্ড তো মানছেই না সুপ্রিম কোর্ট যেটা বলছে। তাহলে এই জায়গাতে সমাধান তো একটা আইন পরিবর্তন ছাড়া কোনো সমাধান নেই। ওই যে এসআইআর যে 11টা ডকুমেন্ট বলেছে, বার্থ সার্টিফিকেট বাদে আর যেগুলো আছে তাতে প্রমাণ হয় যে সে এই দেশের নাগরিক? একটা তো প্রমাণ হয় না। আমি বলছি আপনাকে কোনোটাতেই প্রমাণ হয় না। ফলে আলটিমেটলি যদি এইটাকে নিঃসন্দেহ মানে সন্দেহাতীত ভাবে যদি কারোর নাগরিকত্ব প্রমাণ করতে হয়, তাহলে বার্থ সার্টিফিকেট ছাড়া আর বাইরে থেকে যারা এসেছেন, যারা সিটিজেনশিপ সার্টিফিকেট করেছেন, এই দুটো ছাড়া কোনো পথ নেই। এবং সেটা বেশিরভাগ মানুষের নেই, বেশিরভাগ মানে কি 95% মানুষের নেই। ফলে একটা আইন পরিবর্তন করে তুমি বলো এরা সবাই নাগরিক, তারপর থেকে তুমি আইনটাকে কার্যকরী করো। হ্যাঁ, আমার যেটা প্রশ্ন, কিন্তু যখন এসআইআর হবে তো নাগরিকত্ব আইনটা তো তাড়াতাড়ি হবে না। এদের অনেকেরই ভোটার তালিকায় নাম আছে, এমনকি এমন লোকও আছে, আপনি নিজেও জানেন, নিজেও বলছেন যে অসীম সরকার, যেরকম বিজেপির বিধায়ক, ভালো গান করেন, কীর্তন করেন, তিনি কোথায় তার জন্ম আর কোথায় পড়েছেন সেটা নিয়ে একটা ডাউট আছে। স্বপন মজুমদার, যিনি বিজেপির বারাসতে প্রার্থী হয়েছিলেন, তিনি এই বাংলাদেশি বলে আসামের গ্রেপ্তার হয়েছিলেন, জেল খেটেছিলেন, তারপর পশ্চিমবঙ্গে চলে এসছেন, এবং সিএতে খুব কম লোকই পেয়েছে। তাই এসআইআর হলে এই যে একটা আশঙ্কা হচ্ছে যে মুসলিমদের নাম বাদ যাবে, কিন্তু স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হলে তো পূর্ববঙ্গ থেকে আসা নমশূদ্র, দলিত এবং মতুয়া, তাদের একটা বড় সেকশনের নাম তারা প্রমাণ করতে পারবেন না, কাগজপত্র দিতে পারবে না যে ভোটার কার্ড আছে, তাদের নাম বাদ চলে যাওয়ার আশঙ্কা নয় কি? শুনুন, আমরা আমাদের একটা সংগঠন আছে যেখানে বিভিন্ন অঞ্চলের মানুষ আছেন। আমরা 3-4 দিন আগে একটা গুগল মিটিং এ আমি উত্তরবঙ্গের প্রতিনিধি লিডার যারা তাদের জিজ্ঞেস করেছিলাম যে তারা হচ্ছে, ধরুন উত্তরবঙ্গে মুসলিমদের মধ্যে সব থেকে বড় দুটো কমিউনিটি হলো শেরশাবাদিয়া আর নস্য শেখ। তা আমি তাদের জিজ্ঞেস করেছিলাম লিডারদের যে আপনাদের কমিউনিটির মধ্যে এই যে এসআইআর বা যদি আগামী দিনে এনআরসি হয় তাতে কি সমস্যা? বললো দেখুন আমরা 4-5টা মিটিং করেছি, তারা বললো যে, এবং সেখানে তারা যেটা খোঁজখবর নিয়ে দেখেছে তাদের লোকজনের 95 থেকে 98% লোকের কোনো সমস্যা নেই, যে সমস্ত কাগজপত্রের কথা বলেছে তারা এখানকারই লোক, ন্যাশনালি তাদের সমস্যা হওয়ার কথা না। আর বললো একেবারে যারা বোঝেন না, গরিব মানুষ 2-3% লোকের, তারা না বোঝার জন্য সেগুলো আমাদের সংগঠন থেকে আমরা ডিসিশন নিয়েছি, আমরা 15-20 দিন থেকে 1 মাসের মধ্যে আমরা সেগুলো তাদের বুঝিয়ে টুঝিয়ে যে কাগজপত্র রেডি করে রাখতে বলবো। ফলে মুসলমানদের এখানে আমি আপনাকে বলছি, পশ্চিমবঙ্গের মুসলমান যারা, এখানকার স্থানীয় মুসলমান যারা, তার একটা লোককে এই এনআরসি বলুন এবং এসআইআর বলুন তাতে নাম বাদ দিতে পারবে না। যত নাম বাদ যাবে, 2 জায়গায় ভোটার যারা মারা গেছেন সেগুলো নিয়ে তো কারোরই কোনো আপত্তি নেই, সেগুলো যদি ঠিকঠাক হয় কেউ আপত্তি করবে না। বাদ পড়বে যত,
সব হচ্ছে পূর্ববঙ্গের হিন্দুদের। এইটা আপনারা লিখে নিন। এবং এই যে কথাগুলো বলছেন, লালকেল্লার ভাষণেও মোদী বলেছেন, দুর্গাপুরে এসেও বলে গেছিলেন। আপনি একটা জিনিস খেয়াল করুন, এর আগে যখন তারা এসেছেন, মোদী একবার ঠাকুরনগরে মিটিং করেছেন, হ্যাঁ, ওখানে ওখানে অমিত শাহ দুবার করেছেন, আরো বিভিন্ন জায়গায় করেছেন। প্রত্যেকটা জায়গায় বলেছেন আমরা উদ্বাস্তুদের নাগরিকত্ব, মতুয়াদের নাগরিকত্ব দেব। আপনি দেখবেন না নাগরিকত্ব দেব কথা উঠে গেছে। এখন বলছে আমরা অনুপ্রবেশকারীদের তাড়াবো। এবং তার আগে কিন্তু একদম। মুসলিম অনুপ্রবেশকারী বলছেন না, আপনি লক্ষ্য করুন। তারা বলছে অনুপ্রবেশকারীদের তাড়াবো। তো অনুপ্রবেশকারী কারা? K-19 পরিষ্কার বলেছে অনুপ্রবেশকারী তকমা মুক্তি করা হলো 2014 অব্দি যারা এসেছে। আর 2014 পরে মানে 1 জানুয়ারি 2015 থেকে যারা এসেছে, সে হিন্দু হোক আর মুসলমান হোক, সবাই অনুপ্রবেশকারী। বিজেপির ইন্টারনাল সার্ভেতে বলছে ওরা, একজনে তো দেখেছি আমি এই ভিডিওতেও বলে ফেলেছে, বলছে 12 লক্ষ লোক এসেছে 2014 পরে। হ্যাঁ, তো তারা কোনো না কোনো ভাবে ভোটার লিস্টে অনেকে নাম তুলেছে, সে সব নাম কাটা যাবে। আর তারপরেও যারা মানে 14 আগে যারা আছেন তাদের বৈধ বলে দিয়েছে, তারা অনুপ্রবেশকারী তকমা মুক্তি হয়েছে, কিন্তু তারা হচ্ছে ভারতে বৈধ বসবাসকারী বেনাগরিক। বৈধ আসামের বসবাসকারী বেনাগরিক। আসামের তারা মতো এই যে আসলে পত্রিকা, আমি আগেও একটা মিটিং এ গেছিলাম বাগদাতে, আমি বাগদা থেকে ফিরলাম, সেখানেও জিজ্ঞেস করলাম। তার মধ্যে বলছে 2014 আগে অন্তত 20 বছর, 14 আগের 20 বছর, তাদের মতো বেশিরভাগ মানুষের পক্ষে যে যে কাগজ বলছে সেই কাগজ দেখানো সম্ভব নয়। যদি এদিক ওদিক করে ম্যানেজ করতে পারে আলাদা কথা, কিন্তু যদি ঠিক ঠিক মতো হয় তাহলে প্রচুর লোক বাদ যাবে। আপনি ধরে নিন 70-80 লক্ষ নাম বাদ যাবে শুধু পূর্ববঙ্গের লোকের। বাপ রে বাপ! তাই এটা বিজেপি বুঝতে পারছে না, এদের একটা বড় সেকশন তো তাদের ভোটার। এখন জানি না তারা এই হিসেব করেছে কিনা যে ভাগীরথীর এপারে এই বাঙালদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে ভাগীরথীর ওপারে ঘটিরা ভোটটা একটু বেশি দেবে, কারণ একটা বাঙাল ঘটি সেন্টিমেন্টটা ওরা অনেকটাই ডেভেলপ করে ফেলেছে। ওরা হয়তো এইটাই ভাবছে যে এখানে যেটুকু আমার বাদ যাবে তার থেকে বেশিটা আমি ওদিকে হয়তো পুষে নিতে পারবো, এমনও ভাবতে পারে। আর না হলে মাথায় বুদ্ধি নেই। তবে আমি আপনাকে বলছি যে এই এই ওদের উত্তর 24 পরগনার মিটিং হয়েছে মাঝে, সেই মিটিং এ ওদের মধ্যে খুব ঝগড়াঝাটি হয়েছে। বলছে 4 থেকে 6% ভোট কমে যাবে, মানে কুচবিহার থেকে দক্ষিণ 24 পরগনা অব্দি। এবং বাপ রে তাদের বাপ! অ্যাসেসমেন্ট হলো তার ফলে আসলে এখানে যতগুলো এমএলএ গতবার পেয়েছিল এবার তার অর্ধেক হয়ে যেতে পারে। যে কারণে আপনারা জানেন একই দিনে শান্তনু দেখা করেছিল অমিত শাহের সাথে, সেই একই হ্যাঁ, দিনে দেখা করেছিল শ্রমিক ভট্টাচার্য, তারপরে হ্যাঁ, সুকান্ত মজুমদার এবং আমাদের শুভেন্দু বাবু। দেখা করে তারা বলেছিল যে এই বিরূপ হয়ে যাচ্ছে, মানে যাতে বিরূপ হয়ে যাচ্ছে বলেনি, বলেছে এই উদ্বাস্তুরা যাতে বিরূপ না হয়ে যায়। এইটা আপনি একটু দেখুন, মানে তারা পাততলে মাটির সঙ্গে যাচ্ছে তারা বুঝতে পারছে, কিন্তু ওই কেন্দ্রীয় নেতৃত্ব এটা শুনছে না। এরা বলছিল একটু সরল করো যাতে এই লোকগুলোর অসুবিধা না হয়, এরা অনেক তদবির করেছে, আমি জানি ওদের ভিতরে খুব, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব তাতে কর্ণপাত করেনি। ফলে কিছু একটা সমীকরণ তাদের আছে, তারা এইগুলোতে কান দিচ্ছে না যে এই যে লোকগুলো বাদ যাবে ইয়ে হবে, এই ব্যাপারটার মধ্যে ওরা আছে। তাহলে এই তো আসামের মতো অবস্থা দাঁড়াবে। 19 লক্ষের মধ্যে 12 লক্ষ হিন্দু, এনআরসি হয়েছে, তার মধ্যে 12 লক্ষ হিন্দু, 7 লাখ মুসলমান। তো এখানেও তো প্রায় সেই অবস্থা গিয়ে দাঁড়াবে, কাউকে তো আর বাংলাদেশে পাঠাতে এখানে পারবে না। 12 লক্ষ না, এখানে এখানে 5 গুণ 6 গুণ বেশি। আপনি ধরে রাখুন 5 12 60, তো সবারও 72, ওই 60 থেকে 72 লক্ষ বাদ পড়বে শুধু এটা। এখন এইটা যদি এদিক ওদিক দাদাগিরি করে ম্যানেজ ট্যানেজ করে নিতে পারে, তারা বিএলও থাকবে না থাকবে সেটা অন্য প্রশ্ন, কিন্তু এখানে ঠিকঠাক মতো হলে এইরকমই দুর্দশা হবে। এবং এইটার জন্য আপনারা হয়তো বুঝতে পারছেন না, মুসলমানরা চিন্তা করছে না। আমি জানি আমার মুসলমানদের সাথে খুব ভালো যোগাযোগ আছে, কিন্তু আমাদের উদ্বাস্তু পল্লীতে মানুষের কিন্তু ঘুম ছুটে গেছে। তারা প্রত্যেকেই বুঝতে পারছে যে অবস্থা খুব খারাপ। আপনি এর আগে বলেছেন এমনকি বিজেপি জনপ্রতিনিধিরাও পারবে না। অসীম সরকারের নাম আপনি বলেছেন সম্ভবত কোথায়, এই বিষয়টা যদি একটু বিস্তারিত ব্যাখ্যা করতেন। দেখুন আমি যে আগামীকাল পরশু একটু পুরোনো একটা ভিডিও পোস্ট করব। আমি হ্যাঁ, একটা বক্তৃতা করেছিলাম মৌলালী যুব কেন্দ্রে, যেখানে ডায়াসে বসেছিলেন সুজন চক্রবর্তী।
এইটা নিয়েই মিটিং ছিল, এই নাগরিকত্ব নিয়ে। ডায়াসে বসেছিলেন প্রদীপ ভট্টাচার্য, এরা সব বসেছিলেন। আমি সেইখানে দাঁড়িয়ে বলেছিলাম যে শুধু ওই স্বপন মজুমদার না, শুধু অশোক কীর্ত নিয়ে না, শুধু অসীম সরকার নয়, আমি সেখানে দাঁড়িয়ে বলেছিলাম, সুজন চক্রবর্তী আমাকে বলেছেন, সুজনবাবুর সামনেই বলেছি বক্তৃতা করে, যে তিনি যখন ছোট ছিলেন বরিশাল থেকে বাবার হাত ধরে এখানে এসেছিলেন, তিনি এখানে এসে কিছু করেননি। আবার এই কথা যখন উত্তর চব্বিশ পরগনা জেলা পার্টি অফিসে বসে হচ্ছিল, এখানে মৃণাল চক্রবর্তী ওদের উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক ছিলেন, উনি এই কথা শুনে মৃণাল বাবু বলছেন, আমি তো ক্লাস 7-8 যখন পড়তাম তখন আমি সাতক্ষীরা থেকে বাবার হাত ধরে এখানে এসেছি, আমি তো কিছু করিনি। আর ওই ডায়াসে দাঁড়িয়ে আমি বলেছিলাম, প্রদীপ বাবু ছিলেন, যে অধীর বাবু আমাকে বলেছেন যে আমি যখন 4-5-এ পড়ি তখন আমি বাবার হাত ধরে এসেছি চিটাগাং থেকে। আমি বক্তৃতা করে তাদের সামনে এই কথা বলেছি। আমার কথা শুনে আরো উল্টে প্রদীপ বাবু বললেন যে আমিও তো এসেছি ময়মনসিংহ থেকে, ওই ডায়াসে দাঁড়িয়ে। ফলে এই যে সমস্যা, ধরুন ওখান থেকে যখন এসেছেন, এখানে এসে যখন সিটিজেনশিপ পাননি, আমি আপনাকে বলছি আমাদের দেশের নাগরিকত্ব আইনে কোনো প্রভিশন নেই, ও যতবারই মন্ত্রী হন, যতবারই এমপি হন, যে ওখান থেকে এসে আবেদন করে নাগরিক হতে হবে, তাছাড়া অন্য কোনো পথ নেই। ফলে যদি আপনি আইনের কথা যদি বলেন, স্বপন মজুমদারও যা, এই যে 4টে নাম বললাম, 5টা নাম বললাম, এটা তো আমি জানি বলে, আমাকে বলেছেন, তারা ব্যক্তিগতভাবে আমাকে বলেছেন বলে আমি এটা জানি। আমরা এটা প্রকাশ্যে বলেছি এই কারণে, আমাকে অধীর চৌধুরী বলেছিলেন এরকম হাত উঁচু করে, আমি তো পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে বলছি যে আমি এইভাবে চিটাগাং থেকে এসে আমার কোনো কাগজ নেই, আমার যা করা করো। তো তিনি যদি পার্লামেন্টে বলতে পারেন, তাহলে আমার আপনাদের আর বলতে অসুবিধাটা কোথায়? ফলে সবাই, আপনি যদি আইন ধরে যদি চলেন এবং সেটা যদি প্রপার এনকোয়ারি হয়, প্রত্যেকটা লোক বেনাগরিক। ফলে এইটা তো গা উজাড় হয়ে যাবে। আপনি যদি 1969, না আমি একটা কথা বলি, আপনি যদি 1969-এর যে দি রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ অ্যাক্ট 1969 যদি ধরেন, তাতে বলেছিল যে বার্থ সার্টিফিকেটটি কম্পালসারি, সেটা না হলে এখানকার জন্মসূত্রে নাগরিকত্ব পাবে না। 148 কোটির মধ্যে 8 কোটি পাবে। এখানকার ভূমিপুত্রেরাও তাহলে ওই আইন যদি প্রয়োগ হয়, তাহলে তো কাগজ দেখাতে পারবে না। যে কারণে ওই অল্টারনেটিভ কিছু কাগজ বলেছে, যেগুলো আসলে সেভাবে প্রমাণ হয় না। এবং সেই কারণেই ওই দি রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ অ্যাক্ট, অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করেছে 2023-তে, করে বলেছে যে 2023 সালের অক্টোবরের পর থেকে আর কিছু হবে না। তাহলে এইরকম একটা হজবরলা হয়ে আছে, সেটা যেমন পূর্ববঙ্গ থেকে আসা লোকের ক্ষেত্রে হয়েছে, সেটা তেমনি এখানকার ভূমিপুত্রদের ক্ষেত্রে হয়েছে। যে কারণে আমরা বলছি এই গোটাটাই রেগুলারাইজ হতে পারে একমাত্র একটা নতুন আইন, যেটা বলছি যে সবাইকে নাগরিক ঘোষণা করে এটা করো। এবং এই প্রশ্নে আমি বলছি, এই প্রশ্নে প্রত্যেকটা লিডার আদার দ্যান বিজেপি, তারা আমাকে ব্যক্তিগতভাবে যখন আলোচনা হয়েছে টেবিলে বসে, আমি বললাম যে সেদিন শুভঙ্কর সরকারের সাথেও আমার 12 এপ্রিল কথা হয়েছে, বলেছেন দাদা এইটা ছাড়া তো পথ নেই। অধীরবাবুও বলেছেন, অধীরবাবু আমাকে ইলেকশনের আগে বললেন যে আমি মানবো, আমি এটা করবো, শুধু ইলেকশনটা যেতে দিন। সুজন বাবু বলছেন, সবাই বলছেন, কিন্তু ওই ঘন্টা ভাববে কে? কেউ সচ্চা হচ্ছেন না। কিন্তু এখন এটা তো কেন্দ্রীয় সরকার করাচ্ছে, বিজেপি তাদের লিডারশিপ, মোদী অমিত শাহ তার মেন নেতা। বিজেপির কি বক্তব্য? মানে বিজেপির নেতৃত্বের বা এই এদের যারা আছে, জনপ্রতিনিধি আছে, আপনি কি তাদের কারোর সাথে কথাবার্তা বলে কিছু বুঝতে পেরেছেন? নিশ্চয়ই না, তাদের সাথে আমি আমার কথা বলার সুযোগও নেই, আর তাদের সাথে কথা বলার প্রয়োজন আছে বলে মনে করি না। তার কারণ হচ্ছে, আপনি জানেন কিনা জানি না, ওই যখন 13 মাসের সরকার হয়েছিল, তখনই লালকৃষ্ণ আদবানি বলেছিলেন আমি সমস্ত দেশের সমস্ত মানুষকে লাল কার্ড আর সবুজ কার্ড দেবো। আপনার খেয়াল আছে, আপনি নিশ্চয়ই আনন্দবাজার তখন এটা বলেছিলেন। আমরা ভারত সভা হলে 3 জন এমপি নিয়ে 31শে অক্টোবর 1998 সালে কনভেনশন করেছিলাম। তার মানে কি বলেছিল, যে যারা নাগরিকত্ব প্রমাণ করতে পারবে না তাদের আমরা তাড়াবো না, তাদের লাল রঙের একটা কার্ড দিয়ে দেবো, মানে একটা ওয়ার্ক পারমিট। সেইটাকে কার-19 দিয়ে আসলে তারা সেটা আজকে আইনসঙ্গত করলো। এই যে লোকগুলো বৈধ বসবাসকারী মানে অথচ বেনাগরিক, তার মানে তারা এই জায়গাতে নাগরিক নয়, থাকতে দেবে, এটা আইনসঙ্গত করে নিল। এইবার একটা কার্ড ধরিয়ে দেবে। এবং আপনি দেখেছেন গুয়াহাটি হাইকোর্টের একটা রায় আছে, ওই কুদ্দুস আলী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এই গত ডিসেম্বরে, তাতে বলেছে
যারা নাগরিক নয়, যে কোনো ভাবে এখানে রয়েছে, তারা অন্য সব কার্ড পেতে পারে। তারা আধার কার্ড পাবে, তারা প্যান কার্ড থাকতে পারে, কিন্তু তাদের ভোটার কার্ড আর পাসপোর্টটা থাকতে পারবে না। এটা রায় আছে, আপনি একটু দেখে নেবেন, কুদ্দুস আলী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। এইগুলোকে সব একত্রিত করে আলটিমেটলি ওই ওয়ার্ক পারমিটের দিকে এরা হাঁটছে। ফলে বিজেপি কি করতে চাইছে সেটা হচ্ছে এই, এরা এখানে বেনাগরিক করে এখানে রেখে দেবে, বেনাগরিক করে এখানে রেখে দেবে, একটা সার্টেন একটা লিস্ট করে দেবে, এই অধিকারটুকু পাবা, এই অধিকার পাবা না। তার মানে ভয়ঙ্কর এসআইআর যদি, তার মানে ভয়ঙ্কর অবস্থা। রাষ্ট্রবিহীন জনগোষ্ঠী তৈরি করার কথা ভাবছে, একটা প্যালেস্টাইন হয়ে যাবে। ওরা যা করতে চাইছে, বিরোধীরা এটা বুঝতে পারছে না, এতবার করে বলছি, কোন রকমে তারা বুঝতে পারছে না। তারা ভাবছে ভোটার লিস্টে নামটা কোনোভাবে ম্যানেজ করে তুলে দিতে পারলেই হলো। এই তো এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে ভোটার কার্ড হয়ে গেছে, এখন তো হাত উঁচু দিয়ে করছে যে ওটা কেন্দ্রের ব্যাপার, ওটা আমার কিছু করার নেই, যারা বেনাগরিক তাদের কিছু করার সম্পর্কে আমার বলার নেই, কিন্তু হাত উঁচু করে দিয়েছেন। এটা সবাই একমত। আসলে আমি যেটা রাহুল গান্ধীকে বলেছি, শুনুন, আমি রাহুল গান্ধীকে একটা কথা বলেছি। রাহুল গান্ধী আমাকে জিজ্ঞেস করেছিলেন যে এতটা অসুবিধা আপনি যা বলছেন, এটা সেখানকার বিভিন্ন পলিটিক্যাল পার্টির লিডাররা কেন তুলছেন না? আমি বলেছিলাম একটা কারণ হতে পারে, আসলে কার্যত সাফারার হচ্ছে এসসি এসটি ওবিসি এই ক্যাটাগরির লোকেরা, আর এখানকার প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির লিডার যারা, তাদের আত্মীয় স্বজন, নিজের লোকজন, তারা সাফারার নয়, সেই জন্য এইটা তারা কখনোই গুরুত্ব দেয় না। এইটা একটা কারণ হতে পারে। আমি এটা বলেছি যে এইটা একটা, উনি আমাকে জিজ্ঞেস করলে আমি বললাম এইটা একটা কারণ হতে পারে। আমার এখন মনে হয় কিন্তু যে বিষয়টা এরকম না হলে, আমরা আমার মতো লোক বুঝি, আমার থেকে কি এইসব নেতাদের বুদ্ধি কম, ইনফরমেশন কম, তথ্য তাদের কাছে কম আছে? তারা এই আইন পরিবর্তনের কথা বলতে পারে না? সুজন বাবু নিজের অবস্থা জানে, কিন্তু জানে যে আমার পেছনে চক্রবর্তী আছে, প্রতাপ বাবু জানেন আমার পেছনে ভট্টাচার্য আছে, অধীর চৌধুরী জানে আমার পেছনে চৌধুরী আছে, উনি মৃণাল চক্রবর্তী, তাদের কিছুই হবে না। আপনি দেখুন লড়াইও করছে যারা এই নির্মবর্ণের লোকে, এই মতুয়ারা, কারণ তারাই সাপারায়। বলাগড়ে যখন অ্যারেস্ট হলো 7-8 জন, সব কটা নমশূদ্র। ওই যে সুকৃতি বাবু একটু গুছিয়ে আনি, সিএ যে কথা বলা হচ্ছে, আপনি একাধিকবার বলছেন মাত্র 7 জন পেয়েছে। এই সিএটা নিয়ে যে ধোঁকাগিরি চলছে আবেদন করার ব্যাপারে, অথচ এইটা একটা ভ্রান্ত প্রচার 19 থেকে চলছে, আজ যে 24-26 চলে এলো, এই ব্যাপারটা যদি খুব সংক্ষেপে বলতেন। এইটা তো আমরা প্রথম থেকে একই কথা বলে আসছি। ক্যাপ 16 যখন হয় তখন থেকে বলেছি যে এটা ভাওতা দেওয়ার জন্য হচ্ছে। ক্যাপ 16 তো আর কিছু না, বিজেপি 2003 সালে 2-1B করেছিল, করে বলেছিল যে পৃথিবীর যে কোনো দেশ থেকে যে কোনো সম্প্রদায়ের লোক আসলে, বিনা পাসপোর্টে আসলে অনুপ্রবেশকারী। আমাদের 16 বছরের লড়াইয়ের ফলে 2019-এ ওই 2-1Bতে একটা ছোট্ট অ্যামেন্ডমেন্ট, যে ওই সবার জায়গা থেকে 3টে দেশের 6টা সম্প্রদায়কে ছাড় দিলাম। আপনি দেখবেন যে অবজেকশন রিজন যেটা বলেছে, ওই যে কার 19-এর রাজনাথ সিং যে প্রেস স্টেটমেন্ট করেছিল, তাতে বলেছিল তারা অ্যাপ্লাই, মানে তারা বর্তমানে যে আইন আছে তারা ইনএলিজিবল, আমরা তাদের এলিজিবল করলাম। তারপরে রুলস যখন করেছে তখন আমরা বলেছি যে এটা হয় না, এই রুলসে মানুষ পেতে পারে না, পেতে পারে 1000-2000 লোক ওই পেটোয়া একজন অফিসার বসিয়ে দিয়ে ওইটা প্রচারে নিয়ে যেতে পারে, যেমন করেছিল ওই লোকসভার আগে। মাত্র 7 জনকে নাগরিকত্ব দিল, নাগরিকত্ব সার্টিফিকেট কেন্দ্রের সেক্রেটারি হাতে ধরিয়ে দিচ্ছেন এবং সেইটা প্রচার হচ্ছে। আপনারা দেখেছেন তো? হয় কখনোই ওইটা দেখিয়ে লোকসভাতে খানিকটা বললো, আর এখন ওরকম 1000-2000-5000 লোককে কোনো রকমে অ্যাপ্লাই করাতে পারলে ওইটা নিয়ে বলবে তাদের মিডিয়া আছে। আসলে এই লোকগুলোকে ধোকা দিয়ে ভোট পাওয়ার চেষ্টা করছে এবং বিপদে ফেলার চেষ্টা করছে। বিজেপির উদ্দেশ্য হলো এদের বিপদে ফেলা, আর বিরোধীদের দুর্বলতা হলো তারা শক্ত হয়ে এই লোকগুলোর পেছনে দাঁড়াচ্ছে না বা ঠিকমতো অনুধাবন করতে পারছে না যে সমস্যাটা কি। না, আপনি খুব ভালো কথা। আমার শেষ প্রশ্ন, এসআইআর যদি পশ্চিমবঙ্গে হয় এবং ওই যেভাবে বিহারে হয়েছে, কাগজ চেয়েছে এবং কাগজ দেখাতে পারেনি বলে বাদ গেছে বহু লোকের নাম, যারা অভিযোগ করছে এবং দেখছেও তার বিভিন্ন ভিডিওতে, রাহুল গান্ধীর ভিডিওতে, অজিত অঞ্জুমের ভিডিওতে, পশ্চিমবঙ্গে যদি এই অবস্থা হয়, তাহলে যারা ভোটার তালিকায় 2024-এও ভোট দিয়েছে
তাদের একটা বড় অংশ বাদ যেতে পারে কি? আপনার কি আশঙ্কা? দেখুন, বাদ যাবে কি যাবে না আমি বলতে পারবো না, কিন্তু আমি আপনাকে বলছি যেভাবে হয়েছে, যে নিয়ম কানুন, যে কাগজপত্রের কথা বলছো, সেটা যদি ঠিকঠাক করে যদি ভেরিফিকেশন হয়, মানে ওই এসআইআর যেটাকে বলছে ইন্টেনসিভ রিভিশন যদি হয়, তাহলে আমি আপনাকে বলেছি 60 থেকে 70-75 লক্ষ বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু মানুষ যারা হিন্দু, তাদের নাম বাদ যাবে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় কি ম্যানেজ করতে পারবেন কিনা, কে কি ম্যানেজ করতে পারবেন না, হ্যাঁ, বিএলও কারা থাকবে, তাদের কি তাদের উপরে চাপ পড়বে না, সেটা অন্য প্রশ্ন। কিন্তু এইসব লোকের, এত লোকের এইসব কাগজপত্র নেই। যাক, আপনি খুব স্পষ্টভাবে বললেন, অনেক ধন্যবাদ। আপনি অতি ব্যস্ততার মধ্যে আজকে সারা জায়গায় ঘুরে ঘুরে বেরিয়ে প্রচার করছেন যে এই সিএএ আবেদন করো না, একটু থেকে যাও। আপনি এসআইআর নিয়ে প্রচার করছেন, তা সত্ত্বেও আপনি যেভাবে সময় দিলেন, ধন্যবাদ। আশা করি আমাদের দর্শকদের আজকের অনুষ্ঠান থেকে আপনারা কিছু শিক্ষা পাবেন। দেখবেন, শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। সুকৃতি বাবু নিয়মিত এই ব্যাপারে আন্দোলনের সাথে যুক্ত আছেন, আবার আমরা তাকে সঙ্গে আনবো। অনেক ধন্যবাদ, নমস্কার। দেখতে থাকুন প্রসূন আচারিয়া জার্নালিস্ট ইউটিউব চ্যানেল।